চলো বন্ধুরা, আমাদের সংবিধানের যে ক্লাসটা খানিকটা হয়েছিল সেই ক্লাসটা খানিকটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। আমরা আর্টিকেল 19 দিয়ে যেটা আছে সেটা আজকের আলোচনা আমরা শুরু করব। এখানে বলি আর্টিকেল 19 যেটার বেসিক যে হচ্ছে থিওরিটা রয়েছে, সেই থিওরিটা হচ্ছে তোমার রাইট টু ফ্রিডম। এটা রয়েছে তোমার আর্টিকেল 19 থেকে 22। আর্টিকেল 19 ইটসেলফ 19(1)(a), 19(1)(b), 19(1)(c), 19(1)(d), 19(1)(e), 19(1)(f এর মধ্যে একটা রাইট যেটা হচ্ছে তোমার ওই যে রাইট টু প্রপার্টি, সেই জিনিসটা ওমিট করা হয়েছে। সেটা বাদ দিয়ে এখন ছখানা রাইট যেটা আছে সেই ছখানা রাইট এখন সেখানে রয়েছে। 44th অ্যামেন্ডমেন্ট দিয়ে এই যে রাইট টু ফ্রিডম অফ হ্যাভিং ল্যান্ড রাইট বা রাইট টু প্রপার্টি এটা তুলে দেওয়া হয়েছে। তো মোটামুটি আর্টিকেল 19 যাওয়ার আগে কিছু বেসিক জায়গায় একটা আলোচনা রাখা দরকার রয়েছে। যে দেখো, আর্টিকেল 19 যে অধিকারগুলো তোমাদেরকে দেওয়া রয়েছে সংবিধানে, এটা বাদ দিয়েও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আরও কিছু রাইট তোমাদেরকে বা আমাদের সিটিজেনদেরকে কনফার করে। সেইগুলো একটা লিখে রাখো একটা জায়গাতে। মোটামুটি আমি সেগুলো তোমাদেরকে পরপর বলে যাচ্ছি। একটা নোট করো যে রাইট টু ফ্রিডম টু লিভ, বেঁচে থাকা, ফ্রিডম টু লিভ, এটা এসেছিল জগমোহন সিং ভার্সেস স্টেট অফ ইউপি 1973। রাইট টু ভোট অ্যান্ড কন্টেস্ট ইলেকশন, এটা এসেছিল এন.পি. পুন্নুস্বামী ভার্সেস রিটার্নিং অফিসার 1952। ফ্রিডম অফ দি প্রেস, এটা এসেছিল ব্রিজভূষণ ভার্সেস স্টেট অফ দিল্লি 1950। দ্য রাইটস অফ দি গভর্নমেন্ট সার্ভেন্টস টু কন্টিনিউ দেয়ার সার্ভিস, এটা উঠে এসেছিল পি বালকোটিয়া ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1958। রাইট টু স্ট্রাইক, এটা এসেছিল রাধেশ্যাম শর্মা ভার্সেস পিএমজি নাগপুর। এখানে একটা কথা বলে দিই, রাইট টু স্ট্রাইক টাকা কিন্তু তোমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না, সেটারও আমরা একটা এক্সপ্লেনেশনে পরে আসব। রাইট টু নো, জানবার অধিকার, এটা তো পরবর্তীকালে একটা আইন বেরিয়েছিল 2005 সালে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, বাট বিফোর দ্যাট এটা সুপ্রিম কোর্টের একটা কেসেও বলা হয়েছে। রাইট টু নো, এটা এসেছিল এল.কে. কুলওয়াল ভার্সেস স্টেট অফ রাজস্থান, এটা হচ্ছে কেসটা হয়েছিল 1988। তো এই যে ছখানা রাইট তোমাদেরকে দেওয়া হয়েছে, তার বাইরেও বিভিন্ন কেসে এই যে রাইটগুলো বলা হলো বা বললাম, এই রাইটগুলো নিয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন টাইমে কেসে জাজমেন্ট দিয়েছেন যে এগুলো লোকের ফান্ডামেন্টাল রাইট হিসেবে ধরা হবে, বাট এই রাইটগুলো সংবিধানে বলা নেই। এখানে আরও একটা পয়েন্ট যেটা বিচারযোগ্য, কি এই যে সমস্ত রাইট তোমাদেরকে আমরা বললাম, আমি বললাম একটু আগে, এই প্রত্যেকটা রাইট কোনোটাই কিন্তু অ্যাবসোলিউট নয়। এখানে স্টেট তার হচ্ছে মানে নির্দিষ্ট যে রিজনেবিলিটি আছে সেই রিজনেবিলিটিটা দিয়ে রেখেছে। মানে বিষয়টা কীরকম, এই ছটা রাইট তুমি যেখানে খুশি যেমনভাবে খুশি করলে, মানে ইউজ করলে, তাতে দেশের ক্ষতি হচ্ছে বা তোমার পার্শ্ববর্তী প্রতিবেশীর ক্ষতি হচ্ছে বা সমাজের ক্ষতি হচ্ছে, এটাও অ্যাকসেপ্টেবল নয়। সেই কারণে আইন অনুযায়ী, সংবিধানে কিন্তু বলা নেই কী টাইপের, কিন্তু আইন অনুযায়ী কিছু রিজনেবল রেস্ট্রিকশান এই এনজয়মেন্ট, এই যে রাইটগুলো আছে সেগুলোর এনজয়মেন্টে বলে দেওয়া রয়েছে, যেটা সংবিধানে বলা নেই কিন্তু আইন মোতাবেক এগুলো বলা রয়েছে। স্টেট এই রেস্ট্রিকশানগুলো চাপাতে পারে। এরকম 8খানা গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডে স্টেট হচ্ছে এই রেস্ট্রিকশানগুলো চাপাতে পারে। সেই গ্রাউন্ডগুলো আমাদেরকে জানতে হবে, কিন্তু মনে রাখো এগুলো সংবিধানে বলে দেওয়া নেই। তো কি কি সেই রেস্ট্রিকশানস আছে, এবং সেই রেস্ট্রিকশান নিয়ে যদি কখনো কোর্টে কেস ওঠে, তাহলে হচ্ছে সুপ্রিম কোর্টে স্টেটকে এবার প্রমাণ করতে হবে কি সেই রিজনেবলনেস কতটা জরুরি। এই রিজনেবলনেস কি কোন হচ্ছে কোন জায়গায় ভায়োলেট করা যাবে না এই স্বাধীনতাগুলো, সেটা যদি কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপালের জন্য হয়, সেটাও কিন্তু অবশ্যই একটা রিজনেবল রিজন। তার মানে কি, কোনো একটা লোককে দেওয়া হয়েছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ, সে যা খুশি বলতে পারে, কিন্তু এই যা খুশি বলার বিষয়টা সে এমনভাবে ব্যবহার করছে যে সে মানে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অপমান নিয়ে আসা যায়, বা সে যা খুশি বলা এমনভাবে করছে যে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি হার্ট হয়, ধরো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এদের হার্ট হচ্ছে, তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলে দেওয়া রয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের উন্নতি করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এই ফ্রিডম অফ স্পিচ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের হার্ট করছে।
তাহলে তখন স্টেট সেখানে ইম্পোজ করলো যে ভাই তুমি এটা করতে পারো না, তোমার কিন্তু শাস্তি হবে। তাহলে কোর্টে এবার স্টেট জাস্টিফাই করে দিল যে ও কিন্তু ডাইরেক্টিভ প্রিন্সিপালে যে বলে দেওয়া আছে যে ওদের ডেভেলপমেন্ট করতে হবে সেইটাতে ওর এই অধিকারটা সেইটাতে বাধা নিয়ে আসছে। তাহলে সেই কারণে তখন তার এই ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু তাকে মানে সহ্য করা হবে না, তাকে কিন্তু শাস্তি পেতে হবে। সো রিমেম্বার দিস, এই সব রাইটগুলো একটাও অ্যাবসলিউট নয়, প্রত্যেকটা হচ্ছে রিজনেবলি রেস্ট্রিক্টেড এবং হচ্ছে বাট নর্মাল কেসেস তোমার স্বাভাবিক বেড়ে ওঠা, স্বাভাবিক মূল্যবোধ, সিটিজেনশিপের যে অধিকার সেখানে ওই অধিকারগুলো দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট সেইটা হচ্ছে গ্যারেন্টি দেয়। তো কী কী রেস্ট্রিকশন দেওয়া আছে সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে নাও। 1 সিকিউরিটি অফ স্টেট, 2 ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন কান্ট্রিজ, 3 পাবলিক অর্ডার, 4 ডিসেন্সি অর মরালিটি, 5 কন্টেম্প্ট অফ কোর্ট, 6 ডিফেমেশন, 7 ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, 8 সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। তো এই যে 8খানা পয়েন্ট আছে, এই 8খানা পয়েন্টের গ্রাউন্ডে তোমার এই অধিকারের ওপরে রেস্ট্রিকশান নিয়ে আসা যায়। তো এই যে আর্টিকেল 19A1A B C D E F এই 6খানা আছে, এগুলো এক এক করে বলি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে 19(1)A। এই 19(1)A হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ। এই কথাটার মানে কি? ইট গ্যারান্টিজ টু এভরি ইন্ডিয়ান সিটিজেন দ্য রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, দো ইট ডাজ নট স্পেসিফিক্যালি রেফার টু দি ফ্রিডম অফ দি প্রেস, দিস রাইট হ্যাজ বিন হেল্ড টু বি ইনক্লুডেড ইন দ্য রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তার মানে বিষয়টা কি? ভারতের নাগরিক হিসেবে তোমার যে কোনো বিষয় নিয়ে স্বাধীনভাবে বলবার অধিকার রয়েছে। ফ্রিডম অফ প্রেস এর মধ্যে ইনক্লুডেড ধরা হবে, কিন্তু সংবিধানে স্পেসিফিক্যালি বলা নেই। এটি নিয়ে অনেকবার কোর্ট কেস হয়েছে, যেটা শুরুতেই তোমাদেরকে বললাম। তো সেই রিলেটেড আরও কিছু কেস তোমাদেরকে আমি এখানটায় বলে দিচ্ছি। যেমন কি মানে রাইটার একটা ভালো মানে শুনে নাও। দিস মিনস দ্যাট এভরি সিটিজেন ইজ ফ্রি টু এক্সপ্রেস হিজ ভিউজ, beliefs and convictions freely and without inhibitions by word or mouth, through writing, printing, picturizing or in any other manner. এটা হচ্ছে এই রাইটটার স্পেসিফিক মিনিং। এইবারে প্রেসের ব্যাপারটা দেখো। প্রেস মানে যারা খবরের কাগজ বার করে, খবর পড়ে, তাদের ভিউজ দেখায়, ছবি আঁকে, কার্টুন করে, তো তাদের উপরে বিভিন্ন রেস্ট্রিকশান চাপানো যাবে না, তাদের অধিকারটাও এর মধ্যে ধরা হবে। এটা নিয়ে বিভিন্ন কেস আছে, সেই কেসগুলো একটু তোমাদেরকে লিখে রাখতে হবে। প্রথমে বলছে যে তুমি সরকার হিসেবে বা স্টেট হিসেবে কোনো কাগজের উপরে ফ্রি সেন্সার বসাতে পারো না। এটা যে কেসটায় উঠে এসেছিলো, কেসটার নাম লিখে রাখো, ব্রিজভূষণ ভার্সেস স্টেট অফ দিল্লি। সেন্সার মানে কি? তুমি ফার্স্টেই ল করে দিলে এই তুমি একটা খবরের কাগজ, তুমি সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারবে না, তাহলে এটা তুমি ফ্রি সেন্সারশিপ দিয়ে দিলে, তাহলে এটা তুমি করতে পারবে না। 2 নম্বর কেস কি বলছে দেখো, বলছে যে কোনো একটা পার্টিকুলার বিষয় যেটা একটা কারেন্ট বার্নিং টপিক, সেই রকম একটা বিষয়ে যে যদি তোমার হচ্ছে গভর্নমেন্ট বা স্টেট তাকে বাধা দেয় যে ভাই তুমি এই টপিকটা নিয়ে লিখতে পারবে না, আমি ফার্স্টেই বারণ করে দিলাম, ভালো খারাপ পরে দেখা যাবে। তো এই যে ভিউ প্রকাশ করতে বাধা দেওয়া হচ্ছে, এটা করা যাবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। কোন কেসে? কেসটার নাম লিখে রাখো, সেটা হচ্ছে বীরেন্দ্র ভার্সেস পাঞ্জাব। কেসটা হয়েছিল 1957-এ। তারপরে আবার কি বলছে, এই রাইটটা ভারতের ভেতরে নয়, ভারতের বাইরেও প্রযোজ্য হবে। সেটাও তোমার এটা মনে রাখো, এত এই কেসটা লেখার দরকার নেই। তো এই হলো বিষয় যে যেখানে বলে দেওয়া রয়েছে যে হোয়াট ইজ রাইট টু ফ্রিডম অফ স্পিচ, এবং রাইট টু ফ্রিডম অফ স্পিচের মধ্যে ফ্রিডম অফ প্রেস এটা ইনক্লুডেড, এবং অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ নর্মাল সিটিজেন অফ ইন্ডিয়া তুমি সেই ফ্রিডম অফ স্পিচটা অ্যাকোয়ার করে থাকো বাই দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দি কনস্টিটিউশন, এবং সেই কনস্টিটিউশন তোমাকে কনফার করেছে এই পাওয়ারটা, কিন্তু সেখানে রিজনেবল রেস্ট্রিকশান চাপিয়ে রেখেছে, চাপানো যেতে পারে অ্যাজ পার ল, কিন্তু সেই রেস্ট্রিকশানটা কোর্টে বিচার হবে কি সেই রেস্ট্রিকশানটা ঠিক না ভুল। সেই রেস্ট্রিকশানটা নর্মালি এই 8টা গ্রাউন্ডে হতে পারে। এই 8টা গ্রাউন্ডের বাইরেও যদি কোনো ডাইরেক্টিভ প্রিন্সিপালের জন্য সেই রেস্ট্রিকশান নিয়ে আসা হয়, কোর্টে সেটার বিচার হবে, কেস টু কেস, কেসের মেরিট হিসেবে সেইটার বিচার হবে। তো সেই সূত্র ধরে আর্টিকেল 19(1)A অবশ্যই তোমার ফান্ডামেন্টাল রাইট, বাট দিস ইজ নট এ টাইপ অফ অ্যাবসোলিউট রাইট। এবার দেখো রাইট টু ইনফরমেশন, এখানটাও একটু শুনে নিতে হবে। আর্টিকেল 19(1)A হ্যাজ বিন কনস্ট্রুড
টু ইনক্লুড দ্য রাইট টু নো, মানে জানার অধিকার, অর টু সিক ইনফরমেশন। এই সূত্র ধরে আর্টিকেল 19(1)A যেহেতু এই জানার অধিকারটাও মিন করে, সংবিধানে বলে দেওয়া নেই কিন্তু এটার মানে যে জানার অধিকার, সংবিধানের কথাটা মানে করছে এটা কোর্টে ঠিক হয়েছিল কি তুমি কোনো কিছুতে জানার অধিকার থাকতেই পারে। সেই সূত্র ধরে 2005 সালে RTI অ্যাক্ট বেরোলো, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, দিস স্পেসিফিক্যালি কনফার্স টু অল সিটিজেন্স the right to access information and makes it obligatory for all public authorities to disclose official information only subject to essential restrictions। তো এইখানে হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে ওই যে 8খানা কন্ডিশন দেওয়া রয়েছে, ওই কন্ডিশনগুলোর এগেনস্টে কিন্তু যাওয়া যাবে না। তো মানে আমাদের কান্ট্রির সিকিউরিটি, সেফটি, সোসাইটির সিকিউরিটি, সেফটি, ইন্টেগ্রিটি, কোনো কমিউনিটিকে হার্ট না করা, ডিফেমেশন না করা, এইগুলো কিন্তু এখানে ভ্যালিড রয়েছে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডলি এই জিনিসগুলো এক্সপ্লেন তো তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, মানে এক এক করে তাও বলে দিচ্ছি আমি আরেকবার। সেটা হচ্ছে যে এই যে 8খানা গ্রাউন্ড বললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তাও মোটামুটি একটু শুনে নিতে পারো। সিকিউরিটি অফ দ্য স্টেট, মানে বুঝতেই পারছো আমাদের দেশে সিকিউরিটি যেটার সাথে জড়িত, এরকম কিছু করা যাবে না। ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন কান্ট্রিজ, মানে এরকম তুমি কিছু বলতে পারো না যেটা অন্য কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ করে দিতে পারে। পাবলিক অর্ডার, পাবলিক অর্ডার মানে কি, মানে হচ্ছে এই যে নর্মাল ডে টু ডে ল অ্যান্ড অর্ডার, তুমি এমন একটা কাজ করলে যাতে আইন ভঙ্গ হতে পারে, মারপিট লেগে যাবে বা রায়ট লেগে যাবে, তো এরকম তুমি করতে পারো না। এরকম কোনো অ্যাক্টিভিটি বা এরকম কোনো বক্তব্য তুমি রাখতে পারো না যাতে ডেলি ল অ্যান্ড অর্ডারটা বিপর্যস্ত হয়ে যেতে পারে। মরালিটি ও ডিসেন্সি, তুমি কাউকে এমন খারাপ খারাপ কথা বলছো, কোনো অর্গানাইজেশনকে, কোনো স্টেটকে বা কমন পাবলিককে এমন খারাপ খারাপ কমেন্ট করছো যে যেটাতে তারা উত্তক্ত হতে পারেন, তো এরকম কিছু করা যাবে না। কন্টেম্পট অফ কোর্ট, মানে তুমি কোর্টের আদেশের বিরুদ্ধে যেতে পারো না, কোর্টের কোনো বক্তব্যের বিরোধিতা করতে পারো না উইদাউট কজ। কিন্তু সেখানেও একটা ফেমাস কেস হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট এটাও জাজমেন্ট করেছে যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যাবে মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম মানে যে ক্রিটিসিজমে জিনিসটার উন্নতি হয়, কিন্তু তুমি তার আদেশ অবমাননা করতে পারবে না। তো এইটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট, এটা ডিটেলসে আরও পড়বো। ডিফেমেশন, মানে তুমি কোনো লোকের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য রাখতে পারো না যাতে তার সম্মানহানি বা ইমেজ নষ্ট হয়, তাহলে ডিফেমেশন করা যাবে না। তারপর হচ্ছে ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, এই যে এটা হাসির ইয়ে জিনিস বলা যায়, এই যে ধরো তুমি কাউকে কোনো বন্ধুকে ডেকে নিয়ে এসে বললে যে যাও তুমি ওকে খুন করে দিয়েছো, তাহলে তোমাকে 10 লাখ টাকা দেবো, বা তুমি চুরি করে নিয়ে এসো তোমাকে শেয়ার দেবো। তো দিস ইজ তোমাকে একটা পাবলিক প্রবলেম ক্রিয়েট করতে বা তোমাকে একটা পাপ করবার জন্য ইনস্টিগেট করা হচ্ছে, ইনসিস্ট করা হচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স। এটা তুমি করতে পারবে না, এটা তোমার ফ্রিডম অফ স্পিচের মধ্যে পড়ে না। সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এটা তোমরা মানেটা জানো, এটা আমি আর নতুন করে তোমাদেরকে বললাম না। তো এই হলো আর্টিকেল তোমার 19(1)A। এরপরে যেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বল, ফ্রিডম টু অ্যাসেম্বল। এই ফ্রিডম টু অ্যাসেম্বল হচ্ছে 19(1)B। Meetings, processions and demonstrations are inevitable corollaries of a democratic system. Therefore, Article 19(1)B secures to all citizens of India that right to assembly peaceably and without arms। কোনো জায়গায় তুমি একটা মিটিং করছো, এক জায়গায় সবাই জড়ো হয়ে সেটা নিয়ে আলোচনা করছো বা বক্তব্য রাখছো শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র হাতে না নিয়ে, এইটা তোমার একটা ফান্ডামেন্টাল রাইট। এইটাই এই আর্টিকেলের মানে, এটা বলে দেওয়া আছে আর্টিকেল 19(1)B এই জায়গাটায়। তাহলে এখানেও ওই যে 8খানা কজ বললাম, সেই 8খানা কজের মধ্যে তোমার হচ্ছে কজগুলো আসবে যে এটা তুমি ভায়োলেট করতে পারবে না। নেক্সট হচ্ছে আর্টিকেল 19(1)C। এই 19(1)C-তেও যে বেসিক জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে ইট গ্যারান্টিজ টু অল সিটিজেন্স দ্য রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস অ্যান্ড ইউনিয়নস ফর পারসুইং লফুল পারপাসেস। তাহলে এটার মধ্যে কি বলে দেওয়া আছে যে কোনো সিটিজেন সে যে কোনো রকমের অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন ফর্ম করতে পারে আইনানুগভাবে এবং যে কোনো আইনানুগ পারপাসের জন্য। এই হচ্ছে রাইট 19(1)C। কিন্তু এখানে একটা কথা আছে, আর্টিকেল 19(1)C শুধুমাত্র অ্যাসোসিয়েশন ফর্মের কথা বলে, কিন্তু কোনো স্ট্রাইক ডাকবার আইন এখানে নাই। পড়ছি যে আর্টিকেল 19(1)C cannot mean that the trade unions
have a guaranteed right to strike. The right to strike can be controlled by appropriate industrial legislation. Similarly, no body can be compelled to become a member of government sponsored unions. এই কথার মানে কি? তাহলে স্ট্রাইক ডাকা তোমার ফান্ডামেন্টাল রাইট নয়। এই স্ট্রাইক ডাকাকে কোনো অর্গানাইজেশন বা স্টেট কোনো আইন দিয়ে কন্ট্রোল করতে পারে। এটা কোন কেসে উঠে এসেছিল? কেসটার নাম লিখে রাখো, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ভার্সেস ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল 1962, দিল্লি পুলিশ সংঘ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1987। এই দুটো কেসে এটা পরিষ্কার হয়ে গেল কি স্ট্রাইক ডাকা তোমার ফান্ডামেন্টাল রাইট নয়, এইটাকে আইন দিয়ে কন্ট্রোল করা যেতে পারে। তারপরে হচ্ছে আর্টিকেল 19(1)D অ্যান্ড ই, এইটার মানে কি? রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ভারতের ভূমির মধ্যে তুমি যেখানে সেখানে যেতে পারো, বাট এখানেও কিছু এক্সেপশনস রয়েছে। কিছু ট্রাইবাল তাদের কালচার ইত্যাদি রক্ষা করবার জন্য সেই সমস্ত জায়গায় রেস্ট্রিক্টেড যাতায়াত করে রেখেছে সুপ্রিম কোর্ট। আর তুমি আমাদের কান্ট্রির মধ্যে যে কোনো রকমের প্রফেশন অ্যাজ পার দ্য ল সেইটা অ্যাডাপ্ট করতে পারো। কি বলছে দেখো, যে দিস টু প্রভিশনস আর ইন্টারলিঙ্কড, আর্টিকেল 19(1)D অ্যান্ড আর্টিকেল 19(1)E। Both the rights lay stress on the oneness of the territory of India. Any citizen can travel or to reside any part of India. However, for imposition of reasonable restrictions on the exercise of either of them by law, in the interest of general public or for the protection of the interest of any scheduled tribe, এটা করা যেতে পারে। যেটা আমি বললাম কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন রয়েছে। আচ্ছা, তো দেখো এই গেল তোমার আর্টিকেল 19(1)D 19(1)E। 19(1)D এর তাহলে বক্তব্যটা কী ছিল? রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, আর ই রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ টেরিটরি অফ ইন্ডিয়া। এই দুটো তোমাদেরকে অধিকার দেওয়া হচ্ছে কি তুমি যে কোনো জায়গায় যেতেও পারো, যে কোনো জায়গায় রিসাইডও করতে পারো, কিন্তু সেখানে স্পেসিফিক কোনো শিডিউল ট্রাইব বা স্পেসিফিক কোনো হচ্ছে কমিউনিটি সেইটার উন্নয়নের জন্য কিন্তু তোমাকে রেস্ট্রিক্ট করা যেতেই পারে। এই দুটো গেল এর ভিউজ। আরেকটা দেখো যেটা হচ্ছে লাস্ট আর্টিকেল 19(1) হচ্ছে জি, এভরি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন, ট্রেড অর বিজনেস। আর হচ্ছে এনি টাইম দ্য ওনার লাইকস। তার মানে এইখানটা বিষয়টা কি দাঁড়ালো, তো যে ভারতবর্ষের মধ্যে থেকে আইনানুগভাবে তুমি যে কোনো রকমের বিজনেস বা যে কোনো রকমের ট্রেড বা প্রফেশন সেইটা করতে পারো। এটা হচ্ছে আর্টিকেল 19(1)G এর বক্তব্য। তো এই যে টোটাল জিনিসগুলো তোমরা আজকে এখান থেকে শিখলে, এই যে এই টোটাল সেকশনটায় এইখানে হচ্ছে গিয়ে তুমি 6খানা রাইটের কথা বলা হয়েছে। 7th রাইট যেটা ছিল এফ, সেটা তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সরিয়ে দেওয়া হয়েছে 1978-এ। বাকি এই যে 6খানা রাইট 19(1)A থেকে 19(1)G, ABCDEFG, 19(1)F কে তুলে নেওয়া হয়েছে। আর তাহলে ABCDEFটা নিই G, এই হচ্ছে 6খানা তোমার রাইট। এই 6খানা রাইটের এক্সপ্লানেশান তোমরা শুনলে, এর সাথে রিলেটেড কোর্ট কেস যেগুলো আছে সেগুলো লিখতে হবে, যেগুলো আমি একটু আগে বলে দিলাম। তোমরা এই পার্টটা করো। এরপর আমরা আর্টিকেল 20 থেকে এক্সপ্লানেশান শুরু করবো, সেখানেও প্রচুর কেস আছে, এগুলো তোমাদেরকে লিখতে হবে। আর তোমাদের কীরকম লাগছে এই ক্লাসগুলো, ইনফরমেটিভ কিনা, বুঝতে পারছো কিনা, সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা অনেকে যোগাযোগ করবার জন্য আমার নাম্বার বা হচ্ছে চেয়েছো, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি কি যে যোগাযোগ করছে শুধুমাত্র এই কারণে কি আমার ফোন নাম্বার সেভ করে রাখবে বলে। এটা কোনো কাজের কথা নয়। শুধু সেভ করে রাখার জন্য তোমাদেরকে হচ্ছে বিশ্বশুদ্ধ নম্বর দিয়ে কারোর কোনো লাভ নেই। তো যা স্পেসিফিক কোনো কোশ্চেন থাকবে এই কমেন্ট বক্সে করো বা ফেসবুকে মেসেজ করো। যদি সেখানে মনে হয় যে হ্যাঁ সেখানে তোমার এক্সপ্লানেশান দরকার আছে, তাহলে নিশ্চয়ই তোমার সাথে আমি কথা বলবো, তাতে কোনো অসুবিধা নেই। বাট রিমেম্বার দিস, তার আগে তোমরা তোমাদের কাজটা ঠিক মতো করছো। কেননা বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন এরকম আসে, আমি হ্যাপাসাইড হয়ে আছি বা আমি কি করব বুঝতে পারছি না। তো পয়েন্ট হচ্ছে এইরকম জনে জনে এক্সপ্লেন করে কোনো লাভ নেই, কেননা এগুলোর জন্য প্রচুর ভিডিও, প্রচুর রাইটিং, প্রচুর হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশান আমি দিয়েওছি।
তাহলে সেগুলো শোনার পরেও যদি তোমার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে বৃথাই তুমি এই পড়াশোনাটা করতে এসছো। তোমার নিজের ওপর কোনো কনফিডেন্সই ক্রিয়েট হচ্ছে না। নিজের ওপর কনফিডেন্স না থাকলে WBCS তো দূরের কথা, তুমি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করারও যোগ্য নয়। তো যাই হোক, এগুলো বলে আমি কাউকে ইনসাল্ট করতে চাইছি না, বাট পয়েন্ট ইজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আর নিতে যেহেতু তোমাকেই হবে, তাহলে একদম টেকনিক্যাল ডাউট যেগুলো রয়েছে, সেই টেকনিক্যাল ডাউটগুলো নিয়ে নিশ্চয়ই আমাকে ফেসবুকে মেসেজ করতে পারো। আমার নামে যে অ্যাকাউন্ট আছে সেখানে তোমরা মেসেজ করবে। সেইখানে তোমার যদি সঠিক মনে হয় সেই ডাউট, আমি নিশ্চয়ই সেটার এক্সপ্লেনেশন দেবো। শুধুমাত্র যে বিপদে পড়লে ফোন করব বা হচ্ছে আমি জিজ্ঞেস করলে ফোন করব, সেখানে এটাও জানা দরকার তোমার বিপদটা কী রকম। তোমার যদি নেশা থাকে কি ফোন নাম্বার সেভ করে রাখতে হবে শুধু একটা লোকের, প্রয়োজন পড়লে কল করতে হবে, প্রয়োজন না পড়লে করতে হবে না, এটা কোনো রিজনই হলো না। তাহলে প্রয়োজন থাকলে নিশ্চয়ই যোগাযোগ করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যার যা ডাউট হচ্ছে তারা মেসেজ করো। সবাই বাড়িতে থাকো, বাড়ি থেকে বাইরে বেরিও না। আমরা আবার পরের ক্লাস নিয়ে শিগগিরই আসছি। থ্যাংক ইউ।